Good morning, student. মর্নিং স্যার। মাধবপুর জাতীয় শিক্ষালয়ের ম্যাথামেটিক্সের ক্লাস 9 এর অনলাইন ক্লাস। আমরা বিগত ক্লাসগুলোতে যেটা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের সহজ সমীকরণ তাদের কিভাবে সমাধান করা যায় তার 4টে পদ্ধতি সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকে আমরা 5.7 চ্যাপ্টারটা শুরু করছি এবং 5.7 চ্যাপ্টারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে রৈখিক সহজ সমীকরণ তৈরি করতে হবে। রৈখিক সহজ সমীকরণ তৈরি করার পর তার আমাকে সমাধান করতে হবে এবং যেভাবে খুশি সমাধান করতে পারি, এখানে আমাদের কোনো বিধিনিষেধ নেই। তো দেখো নাম্বার 1 এর অঙ্কটা কি বলছে। বলছে আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টা পেন আর 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টা পেন আর 6টা পেন্সিল কিনেছে 53 টাকায়। তাহলে বলেছে এখানে যে আমি সহজ সমীকরণ গঠন করে প্রতিটি পেন আর প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। মাথায় রাখবে এই ধরনের প্রশ্ন অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা আমাকে প্রশ্ন করবে সেটাকে আমরা ধরে নেব। যেমন এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রতিটি পেনের দাম x টাকা, প্রতিটি পেনের দাম x টাকা ও প্রতিটি পেন্সিলের দাম y টাকা। এটা আমরা ধরে নিলাম। কেমন? আচ্ছা, তাহলে এবার প্রথমে রিতার ক্ষেত্রে কি হয়েছে, সে কটা পেন কিনেছে দেখো, 5টা পেন আর 3টে পেন্সিল কিনেছে। তাহলে সে যদি 5টা পেন আর 3টে পেন্সিল যদি সে কিনে থাকে, তার মানে সুতরাং রিতার ক্ষেত্রে 5টা পেন, একটা পেনের দাম x টাকা ধরেছি, তাহলে 5টা পেনের দাম কত, 5x টাকা। 3টে পেন্সিল কিনেছি, একটা পেন্সিলের দাম y টাকা ধরেছি, তাহলে 3টে পেন্সিলের দাম কত, 3y টাকা। এবং পেন আর পেন্সিলের মোট দাম 34 টাকা। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। এবং সুমিতের ক্ষেত্রে সুমিত পেন কিনেছে 7টা, অর্থাৎ 7টা পেনের মোট দাম 7x টাকা, পেন্সিল কিনেছে 6টা পেন্সিলের মোট দাম 6y টাকা, পেন আর পেন্সিল মিলিয়ে মোট সে কত টাকা দিয়েছে, 53 টাকা। তাহলে দেখো এই সহ সমীকরণ তৈরি হয়ে গেল। এবার এইখান থেকে আমি আমার মতো করে যে কোনো উপায়ে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করব। তো আমরা অপরায়ণ পদ্ধতি করি এখানে। তো অপরায়ণ পদ্ধতি যদি এক্স কে কাটতে চাই, তাহলে 5 আর 7, একে 7 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখি 1 into 7 minus 2 into 5 করে। তাহলে একের সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে, 35x প্লাস 21y is equal to 4 7 28 8 হাতে 2 3 7 21 আর 2 23। আর 2 কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 35x প্লাস 30y, 3 5 15 5 হাতে 1 5 5 25 আর 1 26। তাহলে বিয়োগ করেছি যখন, তাহলে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে প্লাস ছিল বলে মাইনাস, এখানেও প্লাস ছিল বলে মাইনাস, এখানেও প্লাস ছিল বলে মাইনাস, এই দুটো সেম জিনিস কেটে গেল। তাহলে 21 থেকে 30 বিয়োগ করা মানে হচ্ছে মাইনাস 9y, এটা বিয়োগ করা মানে এখানেও মাইনাস হবে, 28 সাথে 15 হাতে 1 4 2। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y is equal to 27/9। তার মানে এখান থেকে আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম কত, 3। তাহলে y এর মান y সমান সমান 3 1 নং সমীকরণে বসালে 1 নম্বর সমীকরণটা কি দিয়েছে আমাদের, 5x plus 3y 34, 5x plus 3y 34, 5x plus 3y 34 বা 5x plus 3 into y এর ভ্যালুটা বসাচ্ছি
y এর ভ্যালু কত পেয়েছি আমরা 3, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 5x, 3 3 9, 9 ওদিকে গেলে -9, 5 এর 14 হাতে 1 25, তাহলে x ইকুয়াল টু 25/5, 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 5। তাহলে আমরা x টা কি ধরেছিলাম, x টা ধরেছিলাম প্রতিটা পেনের দাম, আর y টা কি ধরেছিলাম, y টা ধরেছিলাম পেন্সিলের দাম। তাহলে আমরা এখানে লিখে দিই লাস্টে উত্তর। সুতরাং প্রতিটি পেনের দাম 5 টাকা ও প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। বোঝা গেল? না বুঝতে পারলে বলবে। এই গেল নাম্বার 1। 2 3 একই রকম তোমরা বাড়িতে করবে। চলে আসছি আমি নাম্বার 4। নাম্বার 4 এর অঙ্কটা কি বলছে দেখো, 4 নম্বরের অঙ্কটা। আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70টা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট আর কতগুলি 10 টাকার নোট পেলেন। আগেও বলেছি, আবারও বলছি, যেটা প্রশ্ন সেটাই ধরে নেব। তাহলে প্রশ্ন করেছে কতগুলো 5 টাকার নোট পেয়েছে আর কতগুলো 10 টাকার নোট পেয়েছে। ধরি 5 টাকার নোট পেয়েছেন এক্সটি ও 10 টাকার নোট পেয়েছেন ওয়াইটি। তাহলে এবার সে মোট এই 5 টাকা আর 10 টাকা মিলিয়ে মোট কটা নোট পেয়েছে, 70টা নোট পেয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে, এই এক্স আর ওয়াই নোট সংখ্যা যদি যোগ করি সমান সমান 70 হবে। এটা 1 নম্বর সমীকরণ। আর ভেবে দেখো 5 টাকা এক্সট্রা যদি 5 টাকার নোট পেয়ে, ধরো আমার কাছে 3টে 5 টাকার নোট আছে, তার মানে আমি কটা নোট আছে, মানে তার মানে আমার কাছে কত টাকা আছে, 15 টাকা আছে। 3 5 15। তাহলে আমার কাছে যদি এক্সটি 5 টাকার নোট থাকে, তাহলে আমার মূল্য কত, তার 5x টাকা। 10 টাকার নোট যদি ওয়াইটি থাকে, তাহলে তার মূল্য কত, 10y টাকা। এবার সে তো চেক ভাঙিয়েছে 590 টাকার, তাহলে ব্যাংক থেকে তো তাকে 590 টাকাই দেবে। তাহলে প্রশ্ন অনুসারে এই হচ্ছে আমাদের দুটো সমীকরণ। যখনই পেয়ে গেলাম, এবার আমরা অপনয়ন করি। 1 into 5 minus 2 করে পাই। তাহলে একের সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে 5x প্লাস 5y, 5 7 35, 350। আর 2 এর সঙ্গে তো 1 গুণ হয়েছে, তাহলে যেটা ছিল সেটাই থাকবে। 5x প্লাস 10y is equal to 590। যদি বিয়োগ করে দিই, মাইনাস মাইনাস, এখানেও মাইনাস, যেহেতু বিয়োগ করেছি চেঞ্জ হবে সাইন, এটা কেটে গেল। তাহলে কত থাকে দেখো, 5y মাইনাস 10y মানে মাইনাস 5y। এদিকে 350 থেকে 500 মাইনাস তো হবেই, 0 4 2 240। তাহলে দুদিক থেকে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে y is equal to 240/5, 4 5 20, 5 8 40। তাহলে y is equal to পেয়ে যাচ্ছি 48। তাহলে y is equal to 48 1 নং সমীকরণে বসালে। 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, x plus y is equal to 70 ছিল।
তাহলে আমি সেখানে বসাচ্ছি y এর জায়গায় 48, তাহলে x প্লাস y এর জায়গায় আমাদের বসছে কত 48 ইজ ইকুয়াল টু 70। তাহলে x এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি 70 মাইনাস 48 বিয়োগ করলে কত হচ্ছে 22। তাহলে আমি x টা কি ধরেছিলাম, x টা ধরেছিলাম 5 টাকার নোট, y টা কি ধরেছিলাম, y টা ধরেছিলাম 10 টাকার নোট। তাহলে লিখি দিই উত্তর, সুতরাং তিনি 5 টাকার নোট পেয়েছিলেন 22টি ও 10 টাকার নোট পেয়েছিলেন 48টি। তাহলে প্রথম কন্ডিশন তো ঠিকঠাক আছে, দুটো যোগ করলে 70 হয়। এবার তোমার অঙ্ক ঠিক আছে না ভুল আছে তোমরা নিজেরা পরীক্ষার হলে বসে চেক করে নিতে পারো, তোমরা চেক করে নিতে পারো। কি চেক করছো, দেখো 5 টাকার নোট পেয়েছে 22টা, তাহলে 22টা 5 টাকার নোট মানে তার মোট কত টাকা হবে, এত টাকা 110 টাকা। আর 10 টাকার নোট পেয়েছে কটা 48টা, তার মানে এটা কত হবে 480 টাকা। আচ্ছা এই দুটো যোগ করলে কত হয় 590 টাকা হচ্ছে। 590 টাকায় তো সে পেয়েছিল, সে তো 590 টাকায় পেয়েছিল, তাহলে 590 টাকা হচ্ছে। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই পরীক্ষা হলে এই তোর উত্তর কত বেরিয়েছে, তোর উত্তর কত বেরিয়েছে, এরকম ভাবে এটাকে সেপারেট করে দিই। বোঝা গেল নিশ্চয়ই, না বুঝতে পারলে বলবে। 5এরটা তোমাদের বাড়ির কাজ থাকলো, চলে আসছি 6। নাম্বার 6 কি বলছে, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে সেটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হচ্ছে, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে সেটা প্রথম সংখ্যার দ্বিগুণ হচ্ছে। তাহলে হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তাহলে যেটা প্রশ্ন সেটা আমাকে ধরে নিতে হবে। ধরি মারিয়ার লেখা প্রথম সংখ্যাটি x ও দ্বিতীয় সংখ্যাটি y। তাহলে এবার যা যা বলেছে সে অনুযায়ী কাজ করি। তাহলে প্রশ্নানুসারে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, দেখো কি বলছে, প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, তার মানে x এর সঙ্গে যদি আমি 21 যোগ করি সেটা দ্বিতীয় সংখ্যার কত হচ্ছে দ্বিগুণ, এই জিনিসটা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x 2y এদিকে আসলে -2y ইজ ইকুয়াল টু -21। এটা আমাদের 1 নম্বর সমীকরণ থাকলো। এবং আবার কি বলছে, এটা গেল প্রথমটা, যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। আবার কি বলছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে, তাই দ্বিতীয় সংখ্যা হচ্ছে y, তার সঙ্গে আমি 12 যোগ করছি, তাহলে সেটা আবার প্রথম সংখ্যার দ্বিগুণ হচ্ছে বলছে। দেখো তার মানে x ইন্টু 2, তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি 2x, y টাকে ওদিকে নিয়ে গেলে -y, 12টা এদিকে থাকলো, পুরোপুরি ঘুরিয়ে দিলাম। এই হচ্ছে আমার দুটো সমীকরণ 1 আর 2। তবে এই দুটো সমীকরণ থেকে আমাকে সমাধান করতে হবে। তাহলে x এ যদি কাটতে চাই আমরা, তাহলে 1 গুণ 2 -2 করে পাই। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 2x -4y ইজ ইকুয়াল টু -42। আর 2 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2x -y ইজ ইকুয়াল টু 12। তো মাইনাস করে দিচ্ছি, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস ছিল তাহলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে তার মানে হবে প্লাস, এখানে প্লাস আছে তার মানে হবে মাইনাস। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কেটে গেলে কত পড়ে যাচ্ছে -4y আর +y, তার মানে -3y
এদিকে -54, তাহলে y ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 54/3 কাটলে 18, তাহলে y ইজ ইকুয়াল টু কত কত পেয়ে গেলাম আমরা 18, তাহলে y ইজ ইকুয়াল টু 18 এক নং সমীকরণে বসালে। এক নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, x - 2y ইজ ইকুয়াল টু -21, x - 2y ইজ ইকুয়াল টু -21, তাহলে আমি কার জায়গায় বসাচ্ছি হচ্ছে y এর জায়গায়, তাহলে 2 ইন্টু কত বসবে এখানে 18, তাহলে ইন্টু 18, তাহলে কত হয় 18 দুগুণে 36, -36 ডান দিকে আসলে +36, এটা বিয়োগ করলে হচ্ছে 1 5 15, তাহলে x টা হচ্ছে আমাদের, x টা কি ধরেছিলাম প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে x, তাহলে উত্তর কি লিখে দেব, সুতরাং প্রথম সংখ্যাটি হলো x, x মানে হচ্ছে 15, ও দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কত আমাদের 18। চেক করে নিতে পারো তোমরা ঠিক করলে না ভুল করলে। কি চেক করছো, প্রথম সংখ্যার সঙ্গে কি বলেছে কত যোগ করতে, 21 যোগ, তাহলে প্রথমটার সঙ্গে যদি 21 যোগ করি তাহলে কত পাবো 36, 36 মানে তো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ 18 গুণ 2, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুমি যদি কত করতে যোগ করতে বলেছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সঙ্গে 18 যোগ করলে প্রথমটার, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে সেটা হচ্ছে 30, 30 মানে কত প্রথম সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটা হচ্ছে 15 তার দ্বিগুণ, তাহলে আমাদের অঙ্ক ঠিকই আছে, চেক করে দেখলাম যা বের করেছি। না বুঝতে পারলে বলো। তাহলে এই গেল হচ্ছে আমাদের 6। 7 8 তোমরা বাড়িতে করবে, 9টা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় মানে যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি এগুলোই মোটামুটি তোমাদের পরীক্ষায় ধরো আসবে, প্রশ্ন যদি করি আমি এই প্রশ্ন এইগুলো থেকেই দেবো, এগুলোই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, তো সেইগুলোই শুধু আমার মনে হয় না, কোশ্চেন ব্যাংকে তোমরা দেখবে যে কোশ্চেন ব্যাংকেও তোমাদের এই অঙ্কগুলোই ম্যাক্সিমাম জায়গা আছে, দেখবে অন্য কিছু নেই। তো কি বলছে দেখো, খুব ভালো অঙ্ক, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিল বাবু ও ছন্দা দেবী প্রার্থী ছিলেন। অখিল বাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করেছে, তার মানে ভোট হয়ে গেছে, অখিল বাবু জিতেছে, কটা ভোটে জিতেছে, 75টা ভোটে জিতেছে, মানে 75টা ভোট বেশি পেয়েছে। এইবার বলছে অঙ্ক এবার এখান থেকে আসছে, বলছে যদি মানে অখিল বাবুকে যারা ভোট দিয়েছে তাদের 20%, যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে প্রশ্ন করেছে সহ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। তাহলে এখানে প্রথম কথাই কে কত ভোট পেয়েছেন যখন জিজ্ঞেস করেছে, তাহলে ধরে নি, ধরি অখিল বাবু XT ভোট পান ও ছন্দা দেবী YT ভোট পান। তার মানে প্রশ্ন অনুসারে আমরা তাহলে কি বলতে পারি, অখিল বাবু ভোট থেকে ছন্দা দেবীর ভোট যদি বিয়োগ করা যায় তাহলে 75 আসবে, কারণ অখিল বাবু ছন্দা দেবীকে 75টা ভোটে পরাজিত করেছে। এটা বুঝতে পেরেছ? এইবার বলছে যারা অখিল বাবুকে ভোট দিয়েছে, তারা অখিল বাবুকে ভোট দিয়েছে কতজন লোক, 20 জন লোক, তাহলে অখিল বাবুর ভোটের 20% সমান সমান কত হয় না x গুণ 20/100 সমান সমান x/5t, x/5।
এবার প্রশ্ন হচ্ছে সেই x/5টা ভোট যদি ছন্দা দেবী পেত, তাহলে এতটি ভোট ছন্দা দেবী বেশি পেলে তার ভোট সংখ্যা কত হতো? তার প্রাপ্ত ভোট সংখ্যা, তার প্রাপ্ত ভোট সংখ্যা হতো, সে পেয়েছিল ওয়াইটি ভোট, আরো x/5টি ভোট তার খাতায় চলে এলো এতটি। কিন্তু তখন এই অখিল বাবু ভোট পেতেন কত? কারণ অখিল বাবুর ভোটের থেকে তো x/5টা ভোট চলে গেছে, তাহলে অখিল বাবুর প্রাপ্ত ভোট কত হতো? কারণ অখিল বাবুর ছিল xটি ভোট, তার থেকে তো x/5টা ভোট যদি ছন্দা দেবীকে দেয়, তাহলে এই ভোটটা তো অখিল বাবু আর পাবে না এতটি। তাহলে সেই সময় বলছে ছন্দা দেবী অখিল বাবুকে 19টা ভোটে পরাজিত করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, আবার প্রশ্নানুসারে ছন্দা দেবীর ভোট হলো কত? y প্লাস x/5টি, এটা গেল ছন্দা দেবীর ভোট। তার থেকে যদি অখিল বাবুর যে ভোটটা এখন পাচ্ছে বিয়োগ করে দিই, সমান সমান কত হবে? 19। কারণ সেই সময় ছন্দা দেবী অখিল বাবুকে 19টা ভোটে পরাজিত করেছে। তাহলে এখান থেকে আমাকে আরেকটা সহজ সমীকরণ আমরা পাবো, -x প্লাস x/5 ইজ ইকুয়াল টু 19। তো আমরা এখানে লসাগুটা করে নিচ্ছি। লসাগু হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 5y প্লাস x মাইনাস 5x প্লাস x ইজ ইকুয়াল টু 19। তাহলে এখানে কত হচ্ছে দেখো, মাইনাস 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 5 19 95। এটা গেল আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 পেয়েছি এখানে, 2 পেয়েছি এখানে। তাহলে 1 যদি এক্সট্রা কাটতে চাই, চিহ্নগুলো আলাদা আছে, তাহলে 1 গুণ 3 যোগ 1 গুণ 3 যোগ 2 করে। যোগ কেন করছি? যেহেতু দেখতে পাচ্ছি চিহ্নটা আলাদা আলাদা আছে। তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে বল? 3x মাইনাস 3y, আর 75 এর সঙ্গে 3 গুণ 3x মাইনাস 3y, আর 75 এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে তোমার 225। আর এটা তো যা আছে সেটাই থাকবে, মাইনাস 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 95। যোগ করেছি মানে চিহ্ন তো চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, যা চিহ্ন আছে সেটাই হবে। এটা কেটে গেল, তাহলে মাইনাস 3y প্লাস 5y হচ্ছে গিয়ে 2y। 5 আর 5 10 এর শূন্য, হাতে 1, 10 আর 2 12, 2 হাতে 1, 320। তাহলে এখান থেকে y ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমি? 320/2, 320/2। তাহলে 320 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 160। তাহলে y সমান সমান 160 1 নং সমীকরণে বসালে এক নং সমীকরণটা কি দিয়েছে আমাদের? 1 নং সমীকরণটা কি দিয়েছে? x মাইনাস y 75, x মাইনাস y 75। এবার আমি y এর জায়গায় কত বসছে আমাদের? y এর জায়গায় বসছে 160, y এর জায়গায় 160 বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 75 যোগ 160। তাহলে x এর ভ্যালু হচ্ছে 235। তার মানে আমাদের যেটা উত্তর হলো, উত্তর হচ্ছে অখিল বাবু 235টি ভোট পান ও ছন্দা দেবী 160টি ভোট। এটাই তো আমাদেরকে প্রশ্ন করেছিল যে কে কটা ভোট পেয়েছিল। দেখি কে কত ভোট পেয়েছে। তাহলে আমরা এক্সট্রা ভোট ধরেছিলাম কার? অখিল বাবুর।
এক্স এর মান কত পেয়েছি আমরা 235, তাহলে অখিল বাবু 235টি ভোট পেয়েছে আর ছন্দা দেবী 160টা ভোট পেয়েছে। তুমি চেক করে দেখতে পারো 235 থেকে 160 বিয়োগ করলে 75 হয়। আর যদি আরো একটা কন্ডিশন যদি চেক করতে চাও তাহলে 235 এর 20%, মানে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো, 4 5 20, 47টা ভোট যদি এ পায় তাহলে এর হবে 207টা ভোট, আর এর থেকে 47টা ভোট কমে যাবে, তাহলে দেখো বিয়োগ করে তুমি পাবে 19। বোঝা গেল? কারো কোথাও যদি কোনো অসুবিধা থাকে সে বলতে পারে। এটা গেল আমাদের 9 নম্বরের অঙ্ক। 10এরটা বাড়িতে করবে তোমরা। চলে এসো 11। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক জায়গায় কোশ্চেন ব্যাংকে প্রচুর স্কুলে দিয়েছে, অনেক বছরে দিয়েছে। আমার বন্ধু মেরি সেই ঈশানকে বলছে তোমার টাকার 1/3 আমায় দাও, আমার 200 টাকা হবে। আবার ঘুরিয়ে ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমারও 200 টাকা হবে। তাহলে প্রশ্ন করেছে সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। এই যখনই কার কাছে কত টাকা আছে, তাহলে এখানে ধরে নি যে ধরি মেরির কাছে x টাকা আছে। মেরির কাছে যদি x টাকা থাকে তাহলে নয়, এবং ঈশানের কাছে y টাকা আছে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, যে মেরির কাছে x টাকা আছে, ঈশানের কাছে y টাকা আছে। এবার কে কাকে বলছে? মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 দাও, তাহলে মেরি ঈশানকে বলছে। তাহলে প্রশ্নানুসারে মেরি ঈশানকে কি বলছে? তোমার টাকার 3 ভাগের মানে 1/3 আমাকে দাও, যোগ করলে তার কত হচ্ছে 200 টাকা। তাহলে এখান থেকে আগে সমীকরণ লসাগু করে সহ সমীকরণটা ঠিকঠাক করে নি। 3 কমন নিল, এই 3 লসাগু হলে 3x + y = 200। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 3x + y = 600। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার ঈশান মেরিকে বলছে তোমার টাকার অর্ধেক দাও, এবং ঈশানের কাছে ছিল y টাকা, সে মেরিকে বললো তার অর্ধেক দাও, অর্ধেক মানে এটা তার 200 টাকা হবে। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, লসাগু 2y + x হচ্ছে 200। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি x + 2y হচ্ছে গিয়ে 400। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা অ্যাজ ইউজুয়ালি অপসারণ করছি 3x, এখানে x, তার মানে 1 - 2 × 3 করে পাই। তাহলে 1 তো আমাদের আছে 3x + y = 600। এটাকে 3 দিয়ে গুণ করলে 3x + 6y = 1200। এবার বিয়োগ করেছি, তার মানে চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস আছে মানে মাইনাস হবে, এখানেও প্লাস আছে মানে মাইনাস হবে, এখানেও প্লাস আছে মানে মাইনাস হবে, এটা কেটে যাচ্ছে। তাহলে y থেকে -6y বিয়োগ করা মানে হচ্ছে -5y, 600 থেকে -1200 গেলে -600, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y = 600/5, 5 দিয়ে 12, 120। তাহলে y = হচ্ছে কত 120। তাহলে y এর মান y = 120 1 নং সমীকরণে বসালে, 1 নং সমীকরণে বসালে 1 নং সমীকরণটা কত আছে আমাদের কাছে? 3x + y 600। তো লিখি এখানে 3x প্লাস কত দেখলাম y, 3x + y = 600। y এর জায়গায় আমাদের বসবে কত না, y এর জায়গায় আমাদের বসবে 120। তাহলে y এর জায়গায় আমরা 120 বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3x = 600 - 120, বা 3x এটা বিয়োগ করলে হচ্ছে 480। তাহলে x = হচ্ছে কত
480 বাই 3 ভাগ করলে হচ্ছে 160, তাহলে x সমান সমান 160। x টা আমরা কি ধরেছিলাম? x টা আমরা ধরেছিলাম হচ্ছে মেরির কাছে টাকা আছে, আর y টা ধরেছিলাম ঈশানের কাছে টাকা আছে। তাহলে আমরা উত্তর কি লিখে দিতে পারি? তাহলে সুতরাং মেরির কাছে 160 টাকা আর ঈশানের কাছে কত আছে? 120 টাকা। ঠিক না ভুল দেখে নাও। 120 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 40। 160 এর সঙ্গে 40 যোগ করলে তার 200 হচ্ছে, কারণ মেরি ঈশানকে বলেছিল তোমার টাকার 1/3 আমাকে দাও। ঘুরিয়ে ঈশান মেরি কি বলে তোমার টাকার অর্ধেক দাও। তাহলে 160 এর অর্ধেক কত হচ্ছে? 80 টাকা। তাহলে 120 এর সঙ্গে 80 যোগ করলে 200। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। আরো কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। আচ্ছা, তো কত গেল এটা? আমাদের কত নম্বরের অঙ্ক গেল? আগেরটা 11। 12, 13, 14 তোমরা বাড়ির কাজ করবে। তারপরটা কি বলছে দেখো, মোহিত এমন একটা 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসেব করে দেখি মোহিত কোন সংখ্যা। এখন 2 অঙ্কের সংখ্যা মানে কি জানি আমরা? একক, দশক। মানে 10 থেকে শুরু হয়, 99 শেষ হয়। কারণ 10 এর আগেরটা নয়, 2 অঙ্কের নয়, 99 পরেরটা 100, সেটাও 2 অঙ্কের নয়, সেটা 3 অঙ্কের, আর 10 এর আগেরটা হচ্ছে 1 অঙ্কের। তাহলে উত্তর আমাদের 10 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা হবে। তা আমরা এইভাবে ধরে নিই যে ধরি এককের অঙ্ক x এবং দশকের অঙ্ক y। তাহলে এককের অঙ্ক x আর দশকের অঙ্ক যদি y হয়, তাহলে সংখ্যাটা কি হচ্ছে দেখো, এখানটা ইম্পর্টেন্ট অঙ্কটা। তাহলে সংখ্যাটি হয় দশক ঘরে যেটা বলতো তার সঙ্গে 10 গুণ, এককের ঘরে যে অঙ্ক তার সঙ্গে 1 গুণ। তার মানে সংখ্যাটা কিন্তু হচ্ছে এটা 10y প্লাস x। এই হচ্ছে আমাদের মূল সংখ্যা। এবার কি বলছে প্রশ্নানুসারে, আমি সংখ্যাটা পেয়ে গেছি 10y প্লাস x। বলছে 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা। অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে এখানে x প্লাস y, তার 4 গুণ অপেক্ষা কত বেশি? 3 বেশি। কে? এই সংখ্যাটা 10y প্লাস x। এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করি আগে। তাহলে 4x প্লাস 4y প্লাস 3 মাইনাস 10y মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে 4x থেকে x বিয়োগ করলে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 10y মাইনাস 6y ইজ ইকুয়াল টু মাইনাস 3। প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। একে 3 দিয়ে ভাগ করলে x, একে 3 দিয়ে ভাগ করলে 2, একে 3 দিয়ে ভাগ করলে 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আরো কি বলছি? এটা গেল একটা। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, স্থান বিনিময় মানে আমি এককে ধরেছিলাম x, দশকে ধরেছিলাম y। এখন স্থান বিনিময় মানে এককটা চলে আসবে দশকের জায়গায় আর দশকের অঙ্কটা চলে যাবে এককের জায়গায়। তাহলে এবার লিখছি আমরা যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়, সংখ্যাটা কি হবে দেখো, দশকের ঘরে কে চলে এসছে এখন? x। তাহলে x এর সঙ্গে 10 গুণ, x এর সঙ্গে 10 গুণ, আর এককের ঘরে এসছে y, y এর সঙ্গে 1 গুণ। তার মানে এখন সংখ্যাটা হচ্ছে 10x প্লাস y। এই এখনকার সংখ্যাটা আগের মূল সংখ্যার চেয়ে কত বেশি বলেছে? 18 বেশি। তাহলে কি করে বুঝলো? বিয়োগ করে বুঝেছে। তাহলে প্রশ্নানুসারে এই 10x প্লাস y থেকে
যদি আমরা 10y প্লাস x কে বিয়োগ করি তাহলে কত বেশি বলছে ওরা? 18 বেশি, সমান সমান হচ্ছে 18। এখান থেকে আরেকটি ইকুয়েশন পাবো আমরা, 10x প্লাস y মাইনাস 10y মাইনাস x ইকুয়াল টু 18, 10x মাইনাস x 9x প্লাস y মাইনাস 10y মাইনাস 9y ইকুয়াল টু হচ্ছে 18। 9 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায়, তাহলে ভাগ করে দিই, ইজ ইকুয়াল টু 2। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এবার 1 আর 2 নম্বর সমীকরণকে আমাদের সমাধান করতে হবে। এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে জাস্ট বিয়োগ করে দিই। তাহলে 1 বিয়োগ 2 করে পাই, তাহলে একে আছে আমাদের x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 1, আর 2 এ আমাদের আছে x মাইনাস y ইকুয়াল টু 2। তাহলে যদি বিয়োগ করে দিই আমরা, তাহলে বিয়োগ করে দিলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা কেটে গেল, মাইনাস 2y আর প্লাস y হচ্ছে আমাদের এখানে মাইনাস y, আর মাইনাস 1 আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 3। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি y সমান সমান 3, তাহলে y সমান সমান 3 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। 2 নং সমীকরণে বসালে তাহলে x মাইনাস 3 একবারে লিখে দিলাম ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 3 দ্যাট ইজ 5। তাহলে সংখ্যাটা আমরা কি ধরেছিলাম? এককের অঙ্ক x আর দশকের অঙ্ক y। তাহলে এককের অঙ্ক x মানে এককের অঙ্ক 5 আর দশকের অঙ্ক 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং সংখ্যাটি হলো 3 into 10 plus 5 into 1 মানে 30 যোগ 5 that is 35। তুমি দেখো তোমার অঙ্ক ঠিক হচ্ছে না বলে তুমি নিজেই বুঝতে পারবে। প্রথম কন্ডিশনটা চেক যদি তুমি করতে চাও, 35 সংখ্যার দুটো অঙ্কদ্বয়, তাহলে 3 আর 5 বলছে অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ, মানে 8 কে 4 দিয়ে গুণ করলে 32 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 35 হয়। সেটাই বলেছে দেখো, যে অঙ্কদ্বয়ের সমষ্টির সঙ্গে 4 গুণ করে তার থেকেও 3 বেশি হলে তবে সংখ্যাটা হচ্ছে। আর 2 নম্বর যদি চেঞ্জ করে দাও 53 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 18 হয়। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। উত্তর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমরা পরীক্ষার হলে নিজেরাই চেক করে নিতে পারবো। এটা গেল আমাদের 15। হ্যাঁ বলো। স্থান বিনিময়ের ওই জায়গাটা একটু বুঝিয়ে দেবেন? নিশ্চয়ই। স্থান বিনিময় বলতে তোমার ধরো, এই যে ধরুন আমি অঙ্কটা সংখ্যাটা কত পেয়েছি, আমরা সংখ্যাটা তো পেয়েছি 35, সংখ্যাটা তো 35 পেয়েছি। তাহলে 35, তাহলে একক স্থানীয় কে? 5, দশক স্থানীয় কে? 3। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় মানে এ চলে আসবে এখানে আর এ চলে যাবে এখানে, অর্থাৎ 5টা চলে আসবে এখন দশক স্থানীয়, 3টা চলে যাবে এককের স্থানীয়। মানে সংখ্যাটা ছিল 35, হয়ে গেল কত এখন? 53। কি বললাম, কিছু বোঝা গেল? তাহলে এখানে তো আমরা 3, 5 ধরিনি, এখানে আমরা কি ধরেছি? x আর y ধরেছি। তাহলে x ছিল এককের অঙ্ক, y ছিল দশকের অঙ্ক, তাহলে এই যদি চেঞ্জ হয় তাহলে x চলে আসবে কোথায়? দশকের জায়গায় চলে আসবে, আর y চলে আসবে কোথায়? এককের জায়গায় চলে আসবে। তখন সংখ্যাটা কি হয়ে যাবে? দশক মানে হচ্ছে 10, একক মানে 1, তাহলে দশকের ঘরে যে থাকবে তাকে 10 দিয়ে গুণ 10x, এককের ঘরে যে থাকবে তাকে 1 দিয়ে গুণ y, তাদেরকে যোগ। মানে সংখ্যা কিন্তু এরকম ভাবে তৈরি হয়। এই 5 আর 3 মানে তুই পাশাপাশি বসিয়ে 53 পাচ্ছ না, কিন্তু এখানে দশকের ঘরে 5 আছে মানে তার সঙ্গে 10 গুণ করো, আর এককের ঘরে 3 আছে মানে তার সঙ্গে 1 গুণ করো, দিয়ে তাদেরকে যোগ করো, যেটা পাবে সেটা হচ্ছে সংখ্যাটা। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা গেল আমাদের 15। 17টা কি বলছে দেখো, রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে ওই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। তো ধরো এইদিকে যদি আমার স্রোত যায়, আমরা তো জানি যে নদী হোক নালা হোক পার্টিকুলার একটা দিকেই স্রোত যায়, তাহলে যদি কেউ এই দিকে যায়
যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যদি কেউ যায় সেটাকে আমরা বলবো অনুকূল, আর যেদিকে স্রোত যাচ্ছে যদি কেউ তার বিপরীত দিকে আসে সেটা হচ্ছে আমাদের কি প্রতিকূল। তাহলে এবার এখানে বলেছে সে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে আবার স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। তা আমি যদি ধরেই নিই যে সে এইখান থেকে শুরু করেছিল এবং এখানে গিয়ে শেষ করছে, তাহলে এই টোটালটা কত হবে? 30 মাইল হবে। 30 মাইল বলেছে, তাহলে 30 মাইল সে প্রথমে স্রোতের অনুকূলে গেছে এবং তার সময় লেগেছে কত ঘন্টা? 6 ঘন্টা। দিয়ে আবার স্রোতের প্রতিকূলেই সে ফিরে এসছে 30 মাইল, তখন তার কতক্ষণ সময় লেগেছে? 10 ঘন্টা। তাহলে এবার স্থির জলে রহমান চাচার নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ হিসেব করে লিখতে বলেছে। তাহলে ধরে নাও যে ধরি নৌকার গতিবেগ, এখানে মাইল দিয়েছে, তোমরাও মাইল ধরো, x মাইল প্রতি ঘন্টা, ও স্রোতের গতিবেগ y মাইল প্রতি ঘন্টা। তাহলে এবার একটা মজার জিনিস হচ্ছে, তুমি দেখো কেউ ধরো নৌকা নিয়ে যদি এখানে এমনি এমনি থাকে, তাহলে স্রোত যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে সে যদি নৌকা নাও চালায় তাহলে তো নৌকাটা তো কিছু সময় পরে তো সরে আসবে, স্রোতের দিকে চলে আসবে তো, নাকি? হ্যাঁ না না? আর সে যদি আবার তার সঙ্গে যদি মোটর বোট বা যদি দাঁড় টানে তাহলে আরো তাড়াতাড়ি যাবে। তাহলে স্রোতের অনুকূলে যখন যায় তখন নৌকার একটা নিজস্ব গতিবেগ আর স্রোতের গতিবেগ এই দুটো যোগ হয়ে যায়। তাই এখানে সেটাই লিখছি। সুতরাং অনুকূলে গতিবেগ নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, এত মাইল প্রতি ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ হবে, এবার কেউ যদি প্রতিকূলে আসতে চায় তাহলে তো স্রোত তো তাকে ঠেলে নিয়ে যাবে এইদিকে, কিন্তু তাকে আসতে হবে এইদিকে, তাহলে তাকে আরো বেশি দিতে হবে, অর্থাৎ নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ কি হতে হবে? বাদ দিতে হবে, এত মাইল প্রতি ঘন্টা। তো এবার 30 মাইল অনুকূলে যেতে কত সময় লাগে? তাহলে প্রশ্নানুসারে 30 মাইল সে অনুকূলে যাচ্ছে, তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান সমান হচ্ছে তার 6 ঘন্টা সময় লাগছে। 6 দিয়ে 30 কে কাটলে 5, তাহলে কোনাকুনি গুণ করলে এখান থেকে পেয়ে যাচ্ছি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে 1 নম্বর। আর সেকেন্ড টাইমে দূরত্ব বাই গতিবেগ x মাইনাস ওয়াই, তার সময় লাগছে 10 ঘন্টা। 10 দিয়ে 30 কে কাটলে 3, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x মাইনাস ওয়াই 3। এইটা একটু তুমি ভালো করে দেখে নাও। এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাকে সলভ করতে হবে। যেহেতু x এর সহগগুলো একই আছে তাহলে আমরা 1 বিয়োগ 2 করে দিচ্ছি, 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 এ আছে আমাদের x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, 2 এ আছে আমাদের x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। আমরা করছি বিয়োগ, তাই যদি বিয়োগ করি আমাদের চিহ্ন চেঞ্জ হবে, এ প্লাস ছিল বলে মাইনাস, এ মাইনাস আছে বলে প্লাস, এ প্লাস আছে বলে মাইনাস, x x কেটে যাচ্ছে, তাহলে y y যোগ করলে হচ্ছে 2y, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে এখান থেকে y এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2/2, y is equal to 1। তাহলে y এর মান 1 যদি 1 নম্বর সমীকরণে বসাই, y is equal to 1 1 নং সমীকরণে বসালে, 1 নং সমীকরণটা আমাদের কি ছিল? x প্লাস ওয়াই, y এর জায়গায় 1 বসিয়ে দিলাম, 5। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 5 মাইনাস 1 4। x টা আমরা কি ধরেছিলাম? x টা ধরেছিলাম আমরা নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ কত পেয়ে গেলাম? সুতরাং নৌকার গতিবেগ 4 মাইল প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ হচ্ছে 1 মাইল প্রতি ঘন্টা। বুঝতে পারলে? না বুঝতে পারলে বলবে।
এই গেল আমাদের 17। এরপর আমরা দেখছি 19। 18টা তোমরা বাড়িতে করবে। 19এরটা কি বলছে দেখো, বলছে এখানে দেখে সেই 2 অঙ্কের মৌসুমী 2 অঙ্কের একটা সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষও 6 পায়। যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে তাহলে ভাগফল 4 ভাগশেষ 9 হয়। তাহলে সহ সমীকরণ গঠন করতে হবে, মৌসুমী সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো সংখ্যাটা তো নির্ণয় করা যাবে না সরাসরি, তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে ধরি একক স্থানীয় অঙ্ক বা এককের অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি y। তাহলে ভেবে দেখো, একক, দশক, এককের অঙ্ক হচ্ছে আমার x, দশকের অঙ্ক y। আশা করি তোমরা বুঝতে পারবে যে এবার সংখ্যাটা তাহলে কি হবে, সংখ্যাটা হবে 10y প্লাস x। এই হলো সংখ্যাটা। এবার কি বলছে ভালো করে দেখো, অঙ্ক দুটোর সমষ্টি বলতে কি বুঝি আমরা, অঙ্ক দুটোর সমষ্টি বলতে তো x প্লাস y বুঝি। তাহলে x প্লাস y দিয়ে আমি যখন ভাগ করছি x প্লাস 10y কে বা 10y প্লাস x কে, দিয়ে বলছে ভাগফল কত পাচ্ছে, 6 পাচ্ছে, ভাগশেষ কত পাচ্ছে, 6 পাচ্ছে। তাহলে দেখো সেই ছোট থেকে আমরা একটা সূত্র শিখে আসছি, এটাকে কি বলা হয়, এটাকে তো বলা হয় ভাজক। এটা ভাজ্য, এটা ভাগফল। ভাগফল আর ভাগশেষটা নিয়ে আমাদের সমস্যা হয় না, ভাজ্য আর ভাজক নিয়ে সমস্যা হয়। তাহলে ভাগশেষের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। তাহলে আমরা এই সূত্রটাকে কিন্তু কাজে লাগাবো এইখানে। প্রথম ক্ষেত্রে আমাকে কি বলেছে, অঙ্কদ্বয়ের সমষ্টি দিয়ে ভাগ করেছি, ভাগফল পাচ্ছি 6, ভাগশেষও পাচ্ছি কত, 6, ভাগফলও 6, ভাগশেষও 6। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে ভাজ্য, ভাজ্য হচ্ছে আমাদের 10y প্লাস x সমান সমান ভাজক হচ্ছে x প্লাস y, ভাজক গুণ ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 6। এখান থেকে আমার একটা সমীকরণ বার করতে হবে। 10y প্লাস x এদিকে 6x প্লাস 6y প্লাস 6 বা 10y প্লাস x মাইনাস 6x মাইনাস 6y 6। তাহলে x মাইনাস 6x হচ্ছে মাইনাস 5x প্লাস 4y ইকুয়াল টু 6। থাক, এটা 1 নম্বর থাক। আবার কি বলছে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়, যে স্থান বিনিময়ের কথা এক্ষুনি বলছিলে সেই স্থান বিনিময়টা আবার হচ্ছে। তাহলে স্থান বিনিময় মানে x ছিল এককের জায়গায়, সে চলে আসবে এখন দশকের জায়গায়, y ছিল দশকের জায়গায়, সে চলে আসবে এবার কোথায়, এককের জায়গায়। তাহলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে সংখ্যাটা কি হয়, লিখি এখানে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়, সংখ্যাটা কত হবে, 10x প্লাস y, সংখ্যাটি হয় 10x প্লাস y। আবার প্রশ্ন অনুসারে এবার কি হচ্ছে, এবার যখন এই 10x প্লাস y কে যখন আমি ভাগ করছি, এই 10x প্লাস y কে যখন x প্লাস y দিয়ে ভাগ করছি, তখন আমার ভাগফল কত বলেছে, ভাগফল দেখো বলছে 4, ভাগশেষ 9। তাহলে তখন ভাগফল 4 আর এখানে ভাগশেষ কত আসবে, 9। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে বলো, নিশ্চয়ই বুঝতে পারছো যে 10x ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখান থেকে আরেকটা ইকুয়েশন আমাদেরকে তৈরি করতে হচ্ছে। তাহলে 10x প্লাস y
is equal to 4x plus 4y plus 9 নিয়ে এসো একদিকে 10x minus 4x plus y minus 4y equal to 9 10x থেকে 4x বিয়োগ করলে হচ্ছে 6x আর y plus y আর minus 4y minus 3y প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে ভাগ করে দিই 6x কে 3 দিয়ে ভাগ করলে 2 এটাকে 3 দিয়ে ভাগ করলে y এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 এটা গেল 2 নম্বর তাহলে 1 নম্বরে কি ছিল আমাদের -5x এখানে কত আছে 2x তাহলে 1 এর সঙ্গে 2 গুণ আর 2 এর সঙ্গে 5 গুণ করে যোগ করে দিই যেহেতু যোগ কেন করছি যেহেতু চিহ্ন আলাদা আছে তাহলে 1 গুণ 2 যোগ 2 গুণ 5 করে পাই আর 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে দেখো -10x plus 8y is equal to 12 -10x plus 8y is equal to 12 আর এটাকে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 10x minus 5y is equal to 15 যদি বিয়োগ করে দেওয়া যায় বিয়োগ না যোগ করছে তাহলে চিহ্ন তো চেঞ্জ হবে না এটা কেটে যাচ্ছে আর এখানে প্লাস 8y মাইনাস 5y মানে প্লাস 3y 12 আর 15 27 তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি y is equal to 27/3 3 9 27 তাহলে y এর মান পেয়ে গেলে 9 y এর মান 9 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি y is equal to 9 2 নং সমীকরণে বসিয়ে পাই 2 নম্বর সমীকরণটা কি দিয়েছে 2x minus y এর জায়গায় 9 is equal to 3 তাহলে 2x is equal to 3 plus 9 3 plus 9 মানে 12 তাহলে এখান থেকে x equal to পেয়ে যাচ্ছি 12/2 that is 6 তাহলে x এর মান 6 y এর মান 9 আমাকে চেয়েছে কি মৌসুমী সংখ্যা নির্ণয় করো প্রথম ক্ষেত্রে আমি কি ধরেছি এককের অঙ্ক x দশকের অঙ্ক y তাহলে এককের অঙ্ক 6 পেয়েছি দশকের অঙ্ক 9 পেয়েছি তাহলে আমি লাস্ট লিখে দিচ্ছি সুতরাং সংখ্যাটি হলো 9 into 10 plus 6 that is 96 এবার তোমার উত্তর ঠিক হলো না ভুল হলো তুমি চেক করে দেখে নিতে পারো 9 6 15 15 কে 90 দিয়ে ভাগ করো এই 15 কে 96 15 দিয়ে 96 কে ভাগ করো 15 দিয়ে 96 কে ভাগ করো 6 15 90 দেখো ভাগফল 6 ভাগশেষও 6 উল্টে গেলে কত হচ্ছে 69 তুমি 69 কে 15 দিয়ে ভাগ করো 4 15 60 তাহলে ভাগশেষ হচ্ছে 9 তাহলে দেখো ভাগফল 4 ভাগশেষ 9 বুঝতে পারলে তাহলে আমাদের অঙ্ক ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় সে বলতে পারো তো এরপরে আমাদের যেগুলো আছে শর্ট কোশ্চেন আছে তো শর্ট কোশ্চেন গুলোকে আমরা আজকে করছি না আজকে আমরা এই অঙ্কগুলোকেই করছি তোমরা এগুলোই বাড়িতে প্র্যাকটিস করো আর বাকি যেগুলো আছে সেগুলোকে তোমরা চেষ্টা করো না পারলে আমাকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও আমি পরের দিনকে বলে দেব থ্যাংক ইউ